মানিক বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি মমতাদি নামটা শুনলেই কেমন যেন একটা মায়ার অনুভূতি হয়, তাই না? আমাদের আজকের এই আয়োজনে আমরা ঠিক এই গল্পটারই একদম গভীরে যাব। শ্রেণী বৈষম্য, মানুষের লুকিয়ে থাকা জীবন সংগ্রাম আর সবকিছুর ঊর্ধ্বে মানবতা ও সহমর্মিতার এক অপূর্ব আখ্যান হল এই গল্প। চলুন সরাসরি গল্পের ভেতরে প্রবেশ করি আর এর ভেতরের আসল অর্থটা বোঝার চেষ্টা করি। গল্পের শুরুতেই একটা দৃশ্য আমাদের ভীষণভাবে আটকে ফেলে। আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব, আমায় রাখবেন? ভাবুন তো, শীতের সকালে ২৩ বছরের এক তরুণী এসে যখন এমন সংকোচ নিয়ে অথচ দৃঢ়তার সাথে কাজ চায়, তখন গল্পটা শুরুতেই কতটা বাস্তব হয়ে ওঠে। তার এই ছোট্ট কথাটার ভেতরে লুকিয়ে থাকা দ্বিধা আর মরিয়া চেষ্টা গল্পের সামনের দিকটার জন্য দারুণ একটা ক্ষেত্র তৈরি করে দেয়। গল্পের মূল চরিত্র অর্থাৎ মমতাদির জীবনের পর্দার পেছনের কাহিনীটা এবার একটু জেনে নেওয়া যাক। এখানে ১৫ সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মমতাদির স্বামী গত ৪ মাস ধরে বেকার, আর ঠিক সেই কারণেই চরম অভাবের মুখে মমতাদি তার জীবনে প্রথমবারের মতো কাজ করতে বাধ্য হন। একটা মধ্যবিত্ত পরিবারে রাঁধুনির কাজ পান তিনি, আর মাইনে মাসিক মাত্র ১৫ টাকা। এই ১৫ টাকাতেই তার চোখে মুখে যে গভীর স্বস্তি আর কৃতজ্ঞতা ফুটে ওঠে, সেটা তাদের চরম অসহায়ত্বের দিকটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মূল পাঠ্যবইয়ে মমতাদির এই সংগ্রামকে খুব শক্তিশালী একটা শব্দবন্ধ দিয়ে বোঝানো হয়েছে, পর্দা ঠেলে উপার্জন। মানে নারীদের চিরকাল ঘরের চারদেয়ালে আটকে থাকার যে নিয়ম, সেটা ভেঙে স্রেফ পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাইরের পৃথিবীতে পা রাখা। সামাজিক এই বিশাল বাধা টপকে আসার জন্য মমতাদির যে কি অসীম সাহসের দরকার হয়েছিল, তা এই একটা লাইনেই একেবারে পরিষ্কার। মমতাদিকে পুরোপুরি বুঝতে হলে তার স্রষ্টাকে তো চিনতেই হয়। চলুন কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু কথা জেনে নিই। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা মানিক নামেই বেশি চিনি, তিনি ১৯০৮ সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মেছিলেন। মজার ব্যাপার হল ১৯২৮ সালে বন্ধুদের সাথে নিছক বাজি ধরে অতসীমামি গল্পটা লিখে তিনি সাহিত্যের জগতে পা রাখেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ১৯৫৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত সামাজিক বাস্তবতার উপর তিনি একের পর এক মাস্টারপিস উপহার দিয়ে গেছেন। এবার আবার গল্পে ফেরা যাক। মমতাদির সাথে দূরত্ব ঘুচিয়ে ছোট্ট ছেলেটার কিভাবে একটা স্নেহের বন্ধন তৈরি হলো, সেটা সত্যিই দেখার মতো। গল্পে বামন্দি শব্দটার ব্যবহার খেয়াল করলে একটা ব্যাপার স্পষ্ট হয়। সেকালে গৃহস্থ বাড়িতে রান্নার কাজ করা ব্রাহ্মণ মেয়েদের অনেকটা তাচ্ছিল্য করেই এই নামে ডাকা হতো। গল্পের ছোট্ট ছেলেটা যখন প্রথমবার মমতাদিকে এই নামে ডাকে, মমতাদি কিন্তু ইতিমতো চমকে ওঠেন, মনে ভীষণ আঘাত পান। এখান থেকেই বোঝা যায় তার আত্মসম্মান বোধ ঠিক কতটা প্রবল। আর ঠিক তখনই মমতাদির সেই আইকনিক কথাটা আসে, আমায় বামন্দি বলো না খোকা, শুধু দিদি বলো। এই একটা কথায় তিনি নিজের অধিকার আর মর্যাদা আদায় করে নেন। নিজেকে শুধুই একজন কাজের মানুষ হিসেবে নয়, বরং ঘরের একজন বড় বোন বা দিদি হিসেবে প্রতিষ্ঠিত করেন। মালিক আর শ্রমিকের মাঝখানের অদৃশ্য দেওয়ালটা যেন নিমিষে ভেঙে গিয়ে একটা দারুণ আবেগের সম্পর্ক তৈরি হয়। গল্পের মোড় ঘোরে একটা ছোট্ট কিন্তু হৃদয় বিদারক প্রশ্নে। ছেলেটি হঠাৎ মমতাদির গালে আঙুলের দাগ দেখে একেবারে সরাসরি জিজ্ঞেস করে বসে, তোমার গালে চরের দাগ কেন? মমতাদি মশা মারার কথা বলে বিষয়টা আড়াল করার চেষ্টা করেন ঠিকই, কিন্তু তার জীবনের সেই নীরব পারিবারিক যন্ত্রণার কথা আমাদের আর বুঝতে বাকি থাকে না। পর্দার পেছনের এই রূঢ় সত্যটা আসলে মমতাদির দুটো আলাদা পৃথিবীকে আমাদের সামনে তুলে ধরে। একদিকে মমতাদির কাজের জায়গা, একটা প্রশস্ত আরামদায়ক মধ্যবিত্ত বাড়ি, যেখানে সে একদম নিখুঁত আর গোছানোভাবে নিজের কাজ করে। আর অন্যদিকে জীবনময়ের গলির এক অন্ধকার জানালাবিহীন গুমোট আর অস্বাস্থ্যকর ছোট্ট একটা কুঠুরি, যেখানে সে নিজে থাকে। কাজের সুন্দর পরিবেশ আর নিজের দমবন্ধ করা বাসস্থানের এই চরম বৈপরীত্য মমতাদির জীবনের কঠিন সংগ্রামটাকে একেবারে চোখের সামনে ভাসিয়ে তোলে। কিন্তু এত অভাব, অসুস্থ সন্তান, বেকার স্বামী, এত কিছুর পরও তার আত্মমর্যাদায় এতটুকু ঘাটতি ছিল না। ঘরে হয়তো খাওয়ার মতো সামান্য মুড়ি ছাড়া আর কিছুই নেই, কিন্তু অতিথি হয়ে যাওয়া সেই ছোট্ট ছেলেটাকে সে বাইরে থেকে কেনা একটা আস্ত তাজা কমলা লেবু দিয়ে আপ্যায়ন করে। নিজের শত অভাব লুকিয়ে রেখে অতিথির জন্য এই যে ছোট্ট একটা কাজ,
এটা তার তীব্র আত্মসম্মান আর ছেলেটির প্রতি গভীর ভালোবাসারই প্রমাণ। তাহলে এই পুরো গল্পের মূল বার্তাটা আসলে কি? মর্যাদা, মমতা আর মানবতা। এখানে একটা খুব ইন্টারেস্টিং ডিলেমা আছে। মমতাদি যখন না বলে চলে আসার কারণে কাজ ছিলেন, তখন তিনি ছেলেটিকে জিজ্ঞেস করেন, মিথ্যে বললে কি হয় খোকা? মানে কারোর ভালো করার জন্য বা কারোর সম্মান বাঁচানোর জন্য মিথ্যে বলাটা কি সত্যি পাপ? এই প্রশ্নটা ছোট্ট ছেলেটাকেও ভাবিয়ে তোলে। গল্পের এই অংশটা বুঝিয়ে দেয় যে সমাজের কঠোর নিয়মের চেয়ে মানুষের প্রতি মানুষের সহমর্মিতা অনেক বেশি জরুরি। সব মিলিয়ে এই আয়োজনের মূল টেকঅ্যাওয়েগুলো খুব পরিষ্কার। গৃহকর্মীদের প্রতি আমাদের সব সময় মানবিক হতে হবে। তাদের যে নিজস্ব একটা আত্মমর্যাদা আছে সেটা স্বীকার করতে হবে। সম্পর্কটা যেন শুধু টাকার বিনিময়ে কাজ করানোতে আটকে না থাকে, বরং সেখানে যেন পারস্পরিক স্নেহ আর শ্রদ্ধা থাকে। শ্রমজীবী মানুষের এই জীবন সংগ্রাম আর আত্মসম্মান বোধকে সম্মান জানালেই তো সমাজটা সুন্দর হবে, তাই না? আজকের এই বিশ্লেষণ একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তবে যাওয়ার আগে একটা গভীর চিন্তা উদ্দীপক প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। সমাজ যদি সত্যিই প্রতিটি শ্রমিকের এই অন্তর্নিহিত মর্যাদাকে সম্মান জানাতো, তাহলে আমাদের রোজকার জীবনটা ঠিক কতটা বদলে যেত? একটু ভাবুন তো, সহমর্মিতা আর সম্মান কিভাবে মানুষের বেঁচে থাকাকে নতুন রূপ দিতে পারে। এই ভাবনাটা নিয়েই আজ শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই আলোচনা সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে।